হ্যালো ম্যাম, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম সকলকে দ্য ওয়ে অফ সলিউশন এন্ড TWS একাডেমিতে। আজকের সেশনটা স্যার সে সকল স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে যারা এই বছর এএনএম জিএনএম এর পরীক্ষায় বসতে চলেছো। তো তাদের জন্য আমরা দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমির তরফ থেকে বা পক্ষ থেকে এই আইএনএম জিএনএম এর যে বায়োলজি, যেটা আর কি মোস্ট নাম্বার ক্যারি করে আমাদের এক্সামটার মধ্যে, এই বায়োলজির ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আমাদের এই ইউটিউবের সেশনগুলোতে। তো যারা যারা তোমরা এএনএম জিএনএম এর পরীক্ষা দিতে চলেছো বা তোমাদের বন্ধুরা যারা দিতে চলেছে, তাদের সাথে কিন্তু ভিডিওটাকে তোমরা কেউ শেয়ার করতে ভুলবে না। তো তাহলে স্যার আজকে আমরা এএনএম জিএনএম এর বায়োলজি বা লাইফ সায়েন্সের একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং লাইফ সায়েন্সের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখব এবং আগত ক্লাসগুলোতে আমরা কিন্তু লাইফ সায়েন্সের যে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন সেগুলোকে নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে চলুন স্যার দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1 কি বলছে একবার দেখিনি। ফিলোক্লিড বলে কিছু হয় না স্যার, ফাইলোক্লেড যেটাকে বলা হয়, তাই না? ফাইলোক্লেড যাকে আমরা বলি। তো স্যার এই যে ফাইলোক্লেড যেটা যেটা পাওয়া যায় কোথায়? সুন্দরী, ক্যাকটাস, মটর গাছ নাকি পার্থেনিয়াম? আচ্ছা স্যার, এই যে ফাইলোক্লেড যেটাকে আমরা এতক্ষণ ধরে এখানে বলে চলছি, এটা হলো একটা পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। এটা হচ্ছে একটা পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। এই কাণ্ড মূলত দেখতে পাওয়া যায় মরুভূমির উদ্ভিদদের মধ্যে, কারণ সেখানে বাষ্পমোচনের হারটাকে কমানোর জন্য পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়, অথবা বলতে হয় যে কাণ্ডটা জল সংরক্ষণ করতেও সহায়তা করে বা সালোক সংশ্লেষেও সহায়তা করে। তাহলে এই ফাইলোক্লেড জাতীয় রূপান্তরিত কাণ্ড বা পরিবর্তিত কাণ্ডটাকে আমরা মূলত দেখতে পাই মরুভূমির উদ্ভিদদের ক্ষেত্রে। তাহলে এখানে স্যার মরুভূমির উদ্ভিদ আমার কোনটা? সেটা হলো ক্যাকটাস। অপশন নাম্বার বি হলো গিয়ে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2টাকে আমরা দেখবো স্যার সকলে। নিচের কোনটি একটি ম্যানগ্রোভ উদ্ভিদ? অর্থাৎ স্যার যেই উদ্ভিদেরা আমার মূলত লবণাক্ত জায়গায় জন্মায়, তাই না? যে উদ্ভিদেরা মূলত আমার একটা লবণাক্ত জায়গায় জন্মায়, এবং বলতে গেলে হচ্ছে গিয়ে সেই যে লবণাক্ত অঞ্চলটা যেরকম সমুদ্র তীরবর্তী অঞ্চল আমরা সুন্দরবনে দেখি, সেখানেও কিন্তু এই জাতীয় উদ্ভিদগুলো জন্মায়, যাদের আমরা শ্বাসমূলটাও দেখতে পাই, নিউম্যাটোফোর যেটা এক্সাম্পল। তো বলা হচ্ছে নিম্নলিখিত উদ্ভিদগুলোর মধ্যে কোনটি আমার একটি ম্যানগ্রোভের এক্সাম্পল? তাহলে সঠিক উত্তরটা তোমরা জেনে নাও। দ্যাট মিনস অপশন নাম্বার ডি হলো গিয়ে কারেক্ট অ্যান্সার, অ্যাভিসেনিয়া। অ্যাভিসেনিয়াটা আমার কি হবে স্যার? ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ কিন্তু হয়ে যাবে। পরেরটা, লম্বা এবং বামন মটর গাছের দুটি হাইব্রিড লম্বা মটর গাছের সংকরায়নের ফলে F1 জনুতে বা প্রজন্মে উৎপন্ন হওয়া লম্বা ও বামন গাছের শতাংশটা আমার এখানে কত হবে? দেখো স্যার বলেছে আমাকে কি দুটি হাইব্রিড লম্বা মানে সংকর লম্বা, দুটি সংকর লম্বা। স্যার শঙ্কর লম্বা মানে ক্যাপিটাল টি স্মল টি। দুটি শঙ্কর লম্বা মটর গাছের সংকরায়ন, দুটি শঙ্কর লম্বা মটর গাছের সংকরায়ন, সংকরায়ন। ঠিক আছে। তো তাহলে স্যার এখানে F1 জনুতে আমার কি উৎপাদিত হবে একবার একটু সকলে দেখে নি। F1 জনুতে, তো তার মানে স্যার একটা হলো ক্যাপিটাল টি স্মল টি, আর একটা হচ্ছে কি ক্যাপিটাল টি আর স্মল টি। স্যার 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 মাল্টিপ্লিকেশন করুন, ক্যাপিটাল টি, এটা এটা নিন, স্মল টি, এটা আচ্ছা এটার সাথে এটাকে নিন, অর্থাৎ হচ্ছে আমাদের ক্যাপিটাল টি স্মল টি, আর লাস্ট এটা আর এটাকে নিন, তাহলে সেটা হচ্ছে আচ্ছা ভালো করে দেখাই কি হচ্ছে স্যার ব্যাপারটা। ক্যাপিটাল টি স্মল টি, এটা পেলাম আমরা ক্রস করার পরে। স্মল টি ক্যাপিটাল টি, আবার এটা হচ্ছে কি স্মল টি। তাহলে বলেছে লম্বা এবং বামন গাছের শতাংশটা আমার এখানে কত হবে স্যার? লম্বা এবং বামন গাছের শতাংশটা আমার এখানে কত হবে? তাহলে তিনটে ক্ষেত্রে পাবো লম্বা, একটা ক্ষেত্রে পাবো আমরা সম্পূর্ণ বামন একটা গাছ, তার মানে 75%, 25%। অপশন নাম্বার এ হবে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এগুলো ডিটেলস আরো ভালো করে আমরা পড়বো হচ্ছে গিয়ে যে যখন বংশগতি চ্যাপ্টারটা পড়তে হয় সেখানের ক্ষেত্রে, ইনহেরিটেন্সের জায়গাতে। ওপানসিয়া উদ্ভিদের পাতা পরিবর্তিত হয় কিসে?
কাঁটা, শাখা, কন্টক নাকি ফিলোক্লেড বা ফাইলোক্লেড, যেটা হচ্ছে পরিবর্তিত কাণ্ডের উদাহরণ এবং মরুভূমির উদ্ভিদদের মধ্যে যে কাণ্ডটাকে আমরা সকলে দেখতে পাই। বলো সকলে, ওপানশিয়া উদ্ভিদের পাতা পরিবর্তিত হয় আমার কিসে? কাঁটা, শাখা, কন্টক নাকি ফিলোক্লেড? which of the following is your correct answer? তাহলে স্যার এটার সঠিক উত্তর হচ্ছে কি আমাদের কাঁটা, অপশন নাম্বার এটা। পাঁচেরটায় আসছি, কোন উদ্ভিদে সানকিন স্টোমাটা পাওয়া যায়? সানকিন স্টোমাটা মানে বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে? তো তাহলে স্যার আমরা সচরাচর কোন উদ্ভিদের মধ্যে সানকিন স্টোমাটাকে পেয়ে থাকবো? বলো দেখি সকলে তোমরা, কোন উদ্ভিদের মধ্যে সানকিন বিষয়টাকে পাওয়া যায়? সুন্দরী, ক্যাকটাস, পদ্ম নাকি তুলসী? ঠিক আছে, তো তাহলে স্যার সানকিন স্টোমাটা মানে কি? স্টোমাটা মানে কি? যেটা পাতার মধ্যে থাকে, সালোক সংশ্লেষে সাহায্য করে। কিন্তু এরকম কিছু উদ্ভিদ আমরা দেখতে পারবো যাদের স্টোমাটাটা পাতার একদম গভীরে গিয়ে অবস্থান করে এবং বাষ্পমোচনের হারটাকেও কিন্তু কমাতে সাহায্য করে, তাই না? তো এই সানকিন স্টোমাটা দেখতে পাওয়া যায় হচ্ছে কি ক্যাকটাস জাতীয় উদ্ভিদে বা মরুভূমির উদ্ভিদে। মানে বিশেষ করে তোমরা সানকিন স্টোমাটাকে শুধুমাত্র ক্যাকটাস নয়, যে কোনো মরুভূমির উদ্ভিদের মধ্যেই কিন্তু পেয়ে থাকবে, যে কোনো মরুভূমির উদ্ভিদের মধ্যে কিন্তু তুমি সেটাকে পেয়ে থাকবে। তার মানে স্যার সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, ক্যাকটাস। ছয়টায় যাচ্ছি আমরা, হিমোফিলিয়া রোগটি কোনটির সাথে সম্পর্কিত? চলো বলো আমাকে, কমেন্টের মধ্যে জানাও হিমোফিলিয়া রোগটি কোনটির সাথে সম্পর্কিত। বলো স্যার, হিমোফিলিয়া রোগটি কোনটির সাথে সম্পর্কিত? ওয়াই লিঙ্কড, নন জেনেটিক, এক্স লিঙ্কড নাকি অটোজোমাল? অবশ্যই জেনেটিক, এবং বিশেষ করে সেটা আমার এক্স লিঙ্কড। দেখবে, সরি, এটার সঠিক উত্তর আমাদের অপশন নাম্বার ডি হবে না, অপশন নাম্বার ডি হবে না। সঠিক উত্তরটা হয়ে থাকবে আমাদের অপশন নাম্বার সি, এক্স লিঙ্কড। ঠিক আছে, বিশেষ করে দেখবে এই হিমোফিলিয়ার ফলে কি হয়, আমাদের যেটা রক্তটা সহজে সঞ্চিত হয় না। আর যেহেতু ছেলেদের ক্ষেত্রে একটা মাত্রই এক্স ক্রোমোসোম বর্তমান, আর এই হিমোফিলিয়াটা হচ্ছে এক্স লিঙ্কড ক্রোমোসোমাল ডিসঅর্ডার, তাই ছেলেদের মধ্যে কিন্তু এটাকে আরো সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে হিমোফিলিয়া রোগটি কোনটির সাথে সম্পর্কিত? স্যার এক্স লিঙ্কড হবে আমার সঠিক উত্তরটা। চলো পরেরটায় যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 7, নিচের কোন মাধ্যমের প্রতিসরণ সূচক সর্বাধিক? নিচের কোন মাধ্যমের প্রতিসরণ সূচক সর্বাধিক? বলো, নিচের কোনটির প্রতিসরণ সূচক সর্বাধিক? চোখের জল, ভিট্রিয়াস হিউমার, লেন্স নাকি কর্নিয়া? আচ্ছা স্যার, আমাদের চোখের আলোটাকে ফোকাস করে কি? কর্নিয়া। তো তার মানে যার প্রতিসরণ সূচক যত বেশি, তার আলোটাকে ফোকাস করার ক্ষমতাও তত বেশি। তো তার মানে কার সূচক সব থেকে বেশি হবে? কর্নিয়ার। কত হয়ে থাকে? 1.376 মতন কিন্তু ভ্যালুটা তার হয়ে থাকে। তাহলে কোশ্চেন নাম্বার 7 সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার ডি, কর্নিয়া। আটেরটা বলো, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম থেকে জল শোষণ ঘটে? বা খুব ভালো একটি প্রশ্ন, ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন, বাট আমাকে জানাও যে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম থেকে জল সংকোচন ঘটে বা জল শোষণ ঘটে? বলো, টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ নাকি প্রোফেজ? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার? কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম থেকে জল শোষণ ঘটে? তাহলে এটা হয়ে থাকে আমাদের কোষ বিভাজনের প্রথম পর্যায়ে। স্যার প্রথম পর্যায়ে কোনটা? প্রোফেজ। তাই অপশন নাম্বার ডিটা কি হবে আমার রাইট অ্যান্সার, প্রোফেজের মধ্যে কিন্তু আমরা এটাকে দেখে থাকি। স্যার নয়েরটা কি বলছে দেখে নাও, নিচের কোনটি একটি পেশাগত রোগ বা অকিউপেশনাল ডিজিজ? মানে বেসিক্যালি আমি যে জায়গাটায় গিয়ে কাজ করছি সেই জায়গাটায় কাজ করার জন্যই কিন্তু পার্টিকুলার এই রোগটা আমার শরীরে হয়ে থাকে। তাই বলো তাহলে তোমরা যে নিচের কোনটি একটি পেশাগত রোগ বা অকিউপেশনাল ডিজিজ? অ্যাসবেস্টোসিস, হেপাটাইটিস, অ্যামিবিক ডিসেন্ট্রি নাকি ম্যালেরিয়া? স্যার হেপাটাইটিস আমি অনেক ক্ষেত্রে বলতে পারি জলবাহিত, রক্তবাহিত, অনেক কিছুর মাধ্যমে হেপাটাইটিস আমার ছড়ায়। অ্যামিবিক ডিসেন্ট্রি খাদ্যের মাধ্যমে ছড়ায়। স্যার ম্যালেরিয়া হচ্ছে কি মশার মাধ্যমে ছড়ায়, স্ত্রী অ্যানোফিলিস মশা,
তাই না? যার জন্য বা যে হচ্ছে ভেক্টর ম্যালেরিয়াটাকে ছড়ানোর জন্য অসুস্থ মানুষের দেহ থেকে সুস্থ মানুষের দেহে ম্যালেরিয়াটাকে নিয়ে যায়। বাট ম্যালেরিয়া রোগের কারণটা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোজোয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরি। এই প্লাজমোডিয়ামের স্পিসিসগুলো বা প্রোটোজোয়াগুলো কিন্তু একজন সুস্থ মানুষের শরীরে ম্যালেরিয়াটাকে তৈরি করতে সক্ষম। বাট স্ত্রী অ্যানোফিলিস মশা শুধুমাত্র ভেক্টর হিসেবে কাজ করে, রোগটাকে বহন করে জাস্ট। ঠিক আছে, তাহলে পেশাগত রোগের উদাহরণ হচ্ছে গিয়ে স্যার অপশন নাম্বার এ অ্যাসবেস্টোসিস। ঠিক আছে, যারা অ্যাসবেস্টের ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের সেই অ্যাসবেস্টারের গুঁড়োগুলো যখন আমার ফুসফুস অথবা লাংসের মধ্যে বা শ্বসন তন্ত্রের মধ্যে প্রবেশ করে তখন ব্লকেজ করে কিন্তু এই রোগটাকে আমার তৈরি করে দেয়। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 10 দেখি। থেবেসিয়ান ভালভ কোন রক্তনালীতে খোলা থাকে? থেবেসিয়ান ভালভ কোন রক্তনালীতে খোলা থাকে? পালমোনারি, করোনারি, পালমোনারি ধমনী, করোনারি সাইনাস, পালমোনারি শিরা নাকি করোনারি ধমনী? কোন রক্তনালীতে থেবেসিয়ান ভালভ আমার কিন্তু খোলা থাকে? বলো, কমেন্ট করো সকলে তোমরা। বি ফাস্ট এভরিওয়ান, দেখি কারটা এখানে ঠিক হয়। বলো 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 বলো। চলো স্যার দেখে নিই আমরা। তাহলে থেবেসিয়ান ভালভ আমরা দেখতে পাই করোনারি সাইনাসের মধ্যে, হৃৎপিণ্ডের করোনারি সাইনাস, তার মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের থেবেসিয়ান ভালভটাকে। এটার কাজটা কি স্যার? ডান অলিন্দে CO2 যুক্ত রক্তকে পাঠায়। ডান অলিন্দে, ডান অলিন্দে CO2 যুক্ত রক্ত, ডান অলিন্দে CO2 যুক্ত রক্ত প্রেরণ করে। ডান অলিন্দে CO2 যুক্ত রক্তকে প্রেরণ করে। কে করবে স্যার? এই করোনারি সাইনাসটা। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি। আচ্ছা, ক্লাসটাকে কন্টিনিউ করার আগে প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, আমাদের TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশনের পক্ষ থেকে কিন্তু অলরেডি লঞ্চ করা হয়ে গিয়েছে ফাউন্ডেশন 7.0 কম্বাইন্ড ব্যাচ। আচ্ছা স্যার, এই ব্যাচটা কোন কোন পরীক্ষার জন্য? অর্থাৎ আমাদের মধ্যে যে সকল স্টুডেন্টরা রয়েছে যাদের একদম ফাউন্ডেশন ক্লিয়ার নেই, যারা এবছরই পড়াশোনাটাকে শুরু করেছো বা অন্য কোনো সংস্থায় পড়েছো, তাদের জিনিসপত্র বুঝতে পারছি না, কোথায় কি হচ্ছে জানি না, আবার স্যার নতুন করে ফাউন্ডেশনটাকে পড়তে চাই, তাদের জন্য কিন্তু সম্পূর্ণ এই ব্যাচটা। কোন কোন এক্সাম কভার করবে? রাজ্য সরকারের পুলিশের এক্সাম, WBPSC এক্সাম, SSCর GD MTS এবং আমাদের রেলওয়ের NTPC গ্রুপ ডি, SI কনস্টেবল RPF এর, তার সাথে হলো টেকনিশিয়ান। এই সকল পরীক্ষাতে যারা অ্যাপ্লাই করছো, যারা প্রত্যেকটা পরীক্ষার জন্যই অ্যাপ্লাই করছো কিন্তু আলাদা আলাদা করে কোনো পরীক্ষার জন্য আর ব্যাচ কিনতে চাইছো না, সবকিছুর প্রিপারেশন শুধুমাত্র একটা ব্যাচের মধ্যেই কমপ্লিট করতে চাইছো, তাদের জন্য কিন্তু অলরেডি লঞ্চ করা হয়ে গিয়েছে ফাউন্ডেশন 7.0। এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের টপিক ভিত্তিক তোমরা ক্লাসেস পাচ্ছ। টপিক ভিত্তিক ক্লাসেসই শুধু নয়, এটা তো ফাউন্ডেশন ব্যাচ, টপিক ভিত্তিক থিওরির পাশাপাশি সেই টপিক থেকে বিগত বছরে কোন কোন প্রশ্ন এসছে বা ভবিষ্যতে কোন কোন ধরনের কোশ্চেন আমরা এক্সপেক্ট করছি সবকিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। থিওরি প্লাস MCQ সলভ এবং সোম থেকে শনি রোজ কিন্তু ক্লাসেস হবে। সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ। এবং যাদের মনে হচ্ছে স্যার আমি লাইভ ক্লাসটাকে করতে পারছি না, আমার কোনো কাজ পড়ে গেছে, তাহলে সেই লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সনটাকেও কিন্তু তুমি আনলিমিটেড টাইমের জন্য অ্যাক্সেস করতে পারছো। বলবে ইয়েস স্যার, ডান। সম্পূর্ণ কোর্সের ডিউরেশন হচ্ছে কি 6 মাসের মধ্যে কোর্সটিকে করানো হবে এবং ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু 18 মাসের জন্য। ওকে, সো যারা যারা বিভিন্ন সরকারি চাকরির এক্সাম দিচ্ছ কিন্তু প্রিপারেশনের জন্য একটা কোর্স চাইছো, তাদের জন্য কিন্তু এটা আমাদের রামবান হতে চলেছে। তাই দেরি না করে আজকেই পারচেজ করে নাও ফাউন্ডেশন 7.0টা, কারণ মোটামুটি বেশি দিন আমাদের অফারটা আর নেই। অফার কিন্তু খুব সীমিত সময়ের জন্যই রয়েছে, তাই অফারটাকে অ্যাভেল করার জন্য খুব শীঘ্রই কিন্তু তোমরা ব্যাচটিকে পারচেজ করে নাও। দেখো এখানে আমি আরো ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি যে এক ব্যাচে সমস্ত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা পাচ্ছ।
থিওরির সাথে রেগুলার প্র্যাকটিস, পিডিএফ নোট, মক টেস্ট পেয়ে যাচ্ছ। রিজনিং, ইংলিশ, গণিত এবং জিকে সবকিছুর প্রিপারেশনই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথম 3 দিন মানে ব্যাচ আমাদের অলরেডি লঞ্চ। প্রথম 3 দিনের জন্য ফি রাখা হয়েছে আমাদের 1950 টাকা। 3 দিন পরে কিন্তু এই ফিটা বেড়ে যাবে আমাদের 2275 টাকাতে। আর রেগুলার যে ফিটা আমার চলছে সেটা হলো কি 2600 টাকাতে। তো যারা যারা ব্যাচটাকে অ্যাভেল করতে চাইছো, আর দেরি না করে, যাতে ব্যাচের প্রাইস বেড়ে যায়, আর দেরি না করে তোমরা কিন্তু এখনই পারচেস করে নাও 1950 দিয়ে। ঠিক আছে, আর যদি ব্যাচ রিলেটেড তোমাদের কোনো কোয়েরি থেকে থাকে তাহলে অফিসিয়াল নাম্বারে একবার কল করে নাও 9062160805 এই নাম্বারে। ওকে স্যার, চলুন পরেরটায় আমরা কোশ্চেনে যাচ্ছি। রিজার্ভ পেসমেকার হলো, রিজার্ভ পেসমেকার হলো কোনটাকে বলা হয় স্যার? রিজার্ভ পেসমেকার। ঠিক আছে, চলো। তো তার মানে এরা হচ্ছে কি হৃদস্পন্দনটাকে নিয়ন্ত্রণ করে। প্রধান পেসমেকার বলি আমরা এসএ নোডকে। এবার এসএ নোড যদি আমার কাজ করতে ব্যর্থ হয় তখন রিজার্ভ পেসমেকার কি করবে? সে আমার কাজটাকে নিয়ন্ত্রণ করবে বা হৃদস্পন্দনটাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে সঠিক উত্তর কোনটা? এভি নোড, এটা হলো গিয়ে রিজার্ভ পেসমেকার। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। এসএ নোড এটাকে বলা হয় সায়ানো অ্যাট্রিকিউলার নোড। এভি নোড মানে এটাকে বলা হবে অ্যাট্রিও ভেন্ট্রিকিউলার নোড। ঠিক আছে, প্রত্যেকের এত পর্যন্ত। চলো কোশ্চেন নাম্বার 12 যাচ্ছি। বাফারের কাজটা কি? পিএইচ কমানো, পিএইচ বাড়ানো, পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া, নাকি পিএইচ এর সাথে আমার সম্পর্কিতই নয় স্যার? বাফারের কাজটা কি? বাফারের কাজটা কি? স্যার জেনে নি বাফার কি। এক ধরনের রাসায়নিক দ্রবণ, যে রাসায়নিক দ্রবণটা আমার কোন দ্রবণের পিএইচটাকে স্থিতিশীল রাখতে সহায়তা করে। স্থিতিশীল মানে বাইরের কোনো ফ্যাক্টর কাজ করে যদি তার মানটাকে বাড়াতে বা কমাতে চায় সে সেটাকে বাধা দান করে, বাধা দান করে স্থিতিশীল রাখে। তাহলে সঠিক উত্তর কি দেখবো আমরা? পিএইচ পরিবর্তন বাধা দেওয়া। দ্যাট মিনস অপশন নাম্বার সি হলো কি এটার কারেক্ট অ্যান্সার। 13 আসি। আয়োডিনের প্রভাবে স্টার্চ কোন রঙে পরিবর্তিত হয়? দেখবে যেরকম কোনো দ্রবণের মধ্যে স্টার্চ আছে কিনা সেটা জানার জন্য আমরা আয়োডিন টেস্ট করি। ঠিক আছে, তো এই আয়োডিনের প্রভাবে স্টার্চ কোন রঙে পরিবর্তিত হয়? সেটা হচ্ছে কি ব্ল্যাক অ্যান্ড ব্রাউন এরকম একটা টাইপের হয়, মানে কালো এবং বাদামির একটা মিশ্রণ তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে লাল সবুজ বর্ণহীন কোনোটাই হবে না, সঠিক উত্তর হবে আমাদের নীলকান্তমণি। অর্থাৎ কালো এবং বাদামি মিশিয়ে, কালো এবং বাদামি মিশিয়ে। আমি তাও রংটা একটু লিখে দিই, কালো এবং বাদামি বা ব্রাউন এরকম রংটা কিন্তু ধারণ করে থাকে। ঠিক আছে, অর্থাৎ আয়োডিন দ্রবণে স্টার্চটাকে মেশালে দ্রবণের রংটা হয়ে যাবে কালো বাদামির মতো, নীলকান্তমণি টাইপের রংটা হবে। কোন উপাদান ভাঙার ফলে ডাই ইউরেটিক ইউরিয়া উৎপন্ন হয়? কোন উপাদান ভাঙার ফলে ডাই ইউরেটিক ইউরিয়া উৎপন্ন হয়? ঠিক আছে, বলো স্যার বলো। যদি বলা হতো স্যার শুধু ইউরিয়া তাহলে বলে ফেলতাম প্রোটিন, প্রোটিন ভেঙে ইউরিয়া তৈরি হয়, তাই না? অরনিথিন সাইকেল যকৃতের মধ্যে হয়ে থাকে, ইউরিয়া উৎপন্ন। তার এখানে সঠিক উত্তরটা কি হবে স্যার? কার্বোহাইড্রেট। ডাই ইউরেটিক ইউরিয়া বলেছে মানে কার্বোহাইড্রেট ভেঙে সেটা আমার তৈরি হবে। 15টা। কোন ধরনের প্রজননে একটি জীব অন্য কারো সাহায্য ছাড়াই সন্তান সৃষ্টি করতে পারে? কোন ধরনের প্রজননে একটি জীব অন্য কারো সাহায্য ছাড়াই সন্তান সৃষ্টি করতে পারে? অযৌন জনন, নিষেক, স্পোর উৎপাদন, নাকি শাকসবজি প্রজনন? যেরকম দেখবে নর্মাল মানুষ বা যে কোনো স্তন্যপায়ী তুমি নিয়ে নাও না কেন, তাদের মধ্যে যৌন জননটা দেখা যায়। যৌন জনন মানে কারা স্যার? যেখানে মেল আর ফিমেল দুজনকেই আমার দরকার, মানে দুটো ডিফারেন্ট সেক্সুয়াল লোককেই আমার দরকার। তো যৌন জননে তুমি কিন্তু একা করতে পারবে না সন্তান সৃষ্টি, দুজন ডিফারেন্ট সেক্সুয়াল হ্যাবিটের লোক কিন্তু তোমার লাগবে। ঠিক আছে, তবে স্যার কারা করতে পারে একটু দেখে নিই আমরা। সেটা হচ্ছে কি অযৌন জনন। অযৌন জননের মাধ্যমে কিন্তু কারোর সাহায্য ছাড়াই কি হয়? আমাদের সন্তানটা সৃষ্টি হয়। আর স্যার এই অযৌন জননের এককটাকে তোমরা লিখে নাও, সেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে গিয়ে রেণু, আর ইংলিশে এটাকে বলা হয় স্যার আমাদের স্পোর। স্পোর, স্পোর। ঠিক আছে,
যাওয়া যাক পরেরটাতে স্যার, কোশ্চেন নাম্বার 16, অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান হলো। কোশ্চেন নাম্বার 16, অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদান হলো, কমেন্টে জানাও সকলে তোমরা। HCl এবং H2SO4, HCl এবং HF, HNO3 এবং HF, HNO3 এবং H2SO4। HF মানে হলো হাইড্রোজেন ফ্লোরাইড, HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড, HNO3 মানে নাইট্রিক অ্যাসিড, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড। এই H2SO4 কে আমরা কি বলি? অয়েল অফ ভিট্রিয়ল। HNO3 কে কি বলা হয়? অ্যাকুয়া ফর্টিস বা স্ট্রং ওয়াটার বা তেজি জল। HCl কে কি বলা হয়? মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়, কারণ বাথরুম পরিষ্কার ইউজ করি তাই। তাহলে স্যার অ্যাসিড বৃষ্টির প্রধান উপাদানটা হচ্ছে কি HNO3 এবং H2SO4। কোশ্চেন নাম্বার 17, নিচের কোন পদ্ধতিতে পিরিফর্মিস পেশি সাহায্য করে? নিম্নের কোন পদ্ধতিতে পিরিফর্মিস পেশি আমাদের সাহায্য করে? ঠিক আছে স্যার, পিরিফর্মিস মানে হচ্ছে যেটাকে আমরা হাঁটুর মধ্যে দেখতে পাই, এবং বাহ্যিক রোটেশন মানে যে অ্যাবডাকশনটাকে দেখতে পাচ্ছ অপশন নাম্বার সিতে, অ্যাবডাকশনের অর্থ হচ্ছে গিয়ে বাহ্যিক রোটেশন, মানে বাইরের দিক থেকে ঘোরানো, বাইরের দিক থেকে ঘোরানো, বা স্যার যেটাকে আমরা বলি হলো বাহ্যিক রোটেশন। ঠিক আছে, তাহলে এই অ্যাবডাকশন পদ্ধতিতে সাহায্য করবে আমাদেরকে পিসিফর্মিস পেশিটা। দেখিনি, সঠিক উত্তর অপশন নাম্বার সি। 18 বলো, জেএফএম প্রকল্প কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল? খুবই ইজি একটা জেএফএম প্রকল্পটা, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপও বলতে পারো, বাট যেহেতু বায়োলজির সাথে রিলেটেড তাই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এটা। জেএফএম, জেএফএম ওকে। জেএফএম মানে কি স্যার? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জেএফএম মানে আমি একটু তোমাদের জন্য লিখে দিই স্যার, জেএফএম মানে হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এটা পশ্চিমবঙ্গে চালু করা হয়েছিল সর্বপ্রথম 1988 সালটা, আই থিঙ্ক, আমি শিওর নই, জেনে একবার তোমাদের জানাবো। 1988 হবে আই থিঙ্ক সালটা। ঠিক আছে, চলো জেএফএম প্রকল্প। নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? আমরা সকলে কি জানি স্যার, 23টি ক্রোমোজোম থাকে হচ্ছে কি জনন কোষের মধ্যে, তাই না? বা সরি, মানে যেগুলো আর কি আমাদের রিপ্রোডাকশনের সেলগুলো হয়। আর দেহ কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কি 2 এন ডিপ্লয়েড, মানে 46টা। তো এখানে সঠিক উত্তরটা কি হবে দেখে নিই, সেকেন্ডারি উসাইট, বা স্যার যাকে আমরা বাংলায় বলি পরিপক্ক ডিম্বাণু, যাকে আমরা বাংলায় বলি স্যার কি, যাকে আমরা বাংলায় বলি পরিপক্ক ডিম্বাণু। ঠিক আছে, এর মধ্যে কিন্তু 23টি ক্রোমোজোমকে আমরা থাকতে দেখতে পাই। দ্যাট মিন্স অপশন নাম্বার সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। 20, এনজাইম অ্যামাইলেজ কোন বিভাগের অন্তর্গত? স্যার অ্যামাইলেজ, অ্যামাইলেজ কি করে আমাদের মুখের মধ্যে পাওয়া যায়? মুখের মধ্যে যে স্যালাইভাটা তৈরি হয়, মানে স্যালাইভারি গ্ল্যান্ড গুলো মিলে যে স্যালাইভাটাকে তৈরি করে বা লালারসটাকে তৈরি করে, তার একটা অন্যতম প্রধান উৎসেচক হচ্ছে কি আমাদের এই অ্যামাইলেজটা, যেটা কিন্তু খাদ্যের মধ্যে থাকা কার্বোহাইড্রেটটাকে ডাইজেস্ট করতে হেল্প করে, তাই না? কোথায় হয়? মুখে। তাহলে এটা আমার কোন বিভাগের অন্তর্গত? এটা হচ্ছে কি হাইড্রোলেজ বিভাগের অন্তর্গত। অপশন নাম্বার সি হলো কি আমাদের কারেক্ট অ্যান্সার। 21, নিচের কোন শব্দটি মাছের সুইম ব্লাডারের সাথে সম্পর্কিত? বা খুব ইজি একটি কোশ্চেন, নিম্নলিখিত কোন শব্দটি মাছের সুইম ব্লাডারের সাথে সম্পর্কিত? চলো দেখে নি, হোমোলগাস, অ্যানালগাস, অবলুপ্ত নাকি হাইড্রোস্ট্যাটিক? স্যার এই যে সুইম ব্লাডার, এটা হচ্ছে গ্যাসপূর্ণ একটা অঙ্গ, অর্থাৎ যে গ্যাসপূর্ণ অঙ্গটা আমার এই মাছটিকে বা এই তিমি মাছটিকে জলের মধ্যে ভাসতে এবং জলের মধ্যে তার ভারসাম্যটাকে রক্ষা করতে সহায়তা করে। তার মানে এটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। ঠিক আছে, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। 21, নিচের কোনটি পতঙ্গ পরাগায়িত ফুল? পতঙ্গ পরাগায়িত ফুল মানে স্যার যেই পরাগায়নটাকে আমরা বলি এন্টোমোফিলি,
ঠিক আছে, ব্যাচের মধ্যে এটা অলরেডি করানো। দ্যাট মিনস এটাকে স্যার আমরা বলি এন্টোমোফিলি বা এন্টোমোফিলাস। ঠিক আছে, তো সকলে জানাও যে নিচের কোনটি পতঙ্গ পরাগায়িত ফুল, ধান, হাইড্রিলা, আম নাকি বিগোনিয়া? হুইচ অফ দ্য ফলোইং ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার? ওকে, তো তাহলে সঠিক উত্তরটা দেখে নি, এন্টোমোফিলাস, তার এক্সাম্পল হচ্ছে আমাদের আম। জলের মাধ্যমে হলে বলা হয় হাইড্রোফিলাস, পাখির মাধ্যমে হলে তখন তাকে বলা হয় অর্নিথোফিলাস, বায়ুর মাধ্যমে হলে তখন তাকে বলা হয় অ্যানিমোফিলাস, আপেল শামুকের মাধ্যমে হলে তখন তাকে বলা হয় ম্যালাকোফিলাস, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, চলো, অ্যান্টি কিটোজেনিক হরমোন কোনটা? খুব ইজি একটা কোশ্চেন দিয়েছে কিন্তু রে বাবু, যে অ্যান্টি কিটোজেনিক হরমোনের উদাহরণ কোনটা? অ্যান্টি কিটোজেনিক হরমোন কোনটা বলো, কমেন্টের মধ্যে সকলে তোমরা অ্যান্সার দাও। বি ফাস্ট এভরিওয়ান, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যান্টি কিটোজেনিক হরমোন? ওকে, সো তাহলে সহজ হিসাবটা আমরা দেখে নিই। অ্যান্টি কিটোজেনিক মানে কারা? যারা কিটোন বডি তৈরিতে বাধা দান করে। যে সকল রাসায়নিক কিটোন বডি তৈরিতে বাধা দান করবে তাদেরকেই বলা হবে অ্যান্টি কিটোজেনিকের পার্টটা। ঠিক আছে, তাদেরকেই বলা হবে কি আমাদের অ্যান্টি কিটোজেনিকের পার্টটা। ওকে স্যার, ডান। তো তাহলে দেখে নিই অ্যান্টি কিটোজেনিক হরমোন আমার কোনটা হবে, অপশন নাম্বার এ, অ্যাড্রেনালিন। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 24 এ আসি। প্রোথ্রম্বিন কি নামে পরিচিত? আচ্ছা, প্রোথ্রম্বিন কি নামে পরিচিত? জলদি অ্যান্সার চাই কমেন্টের মধ্যে। ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3 নাকি ফ্যাক্টর 4? প্রোথ্রম্বিন স্যার রক্ততঞ্চনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার জন্য প্রোথ্রম্বিনকে আমরা অনেক সময় বলি ক্লট ফ্যাক্টর 2। প্রোথ্রম্বিনকে আমরা অনেক সময় বলি ক্লট ফ্যাক্টর 2। তার মানে স্যার সঠিক উত্তরটা কি হবে? ফ্যাক্টর নাম্বার 2, অপশন নাম্বার বি হবে কিন্তু কারেক্ট অ্যান্সারের জায়গাটা। 25 এ আসি। মানুষের বাম দিকের ফুসফুসে কয়টি লোব বর্তমান? মানুষের বাম দিকের ফুসফুসে কয়টি লোব বর্তমান? চলো স্যার, হৃৎপিণ্ডের তো লোব আপনি পড়িয়েছেন বা পড়েছি, ফুসফুসেরও লোব থাকে। হ্যাঁ রে বাপ, বল। বলো বাম দিকের ফুসফুসে কয়টি লোব থাকে? স্যার, মানুষের ফুসফুসে 5টি লোব বর্তমান। মানুষের ফুসফুসে 5টি লোব বর্তমান, যার মধ্যে 3টি লোব দেখতে পাই আমরা ডান দিকের ফুসফুসটায়, আর 2টো লোবকে আমরা দেখতে পাই বাঁ দিকের ফুসফুসটায়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে স্যার? অপশন মানে 2, অর্থাৎ অপশন নাম্বার বি হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি তোমাদের। শরীরে ইউরিয়া তৈরি হয় কোথা থেকে? এই হোমওয়ার্কের অ্যান্সারটা তোমাদের কিন্তু প্রত্যেককে কমেন্ট সেকশনের মধ্যে দিতে হবে। ঠিক আছে, না মিস করে প্রত্যেকে কিন্তু হোমওয়ার্কের অ্যান্সারটাকে দেবে তোমরা কমেন্ট সেকশনের মধ্যে, যে শরীরের কোন অংশ থেকে ইউরিয়া আমার তৈরি হয়। ওকে, বর্তমানে আমাদের টিডব্লিউএস যে অ্যাপ রয়েছে, একাডেমি অ্যাপ, সেই মধ্যে আমাদের বর্তমান ব্যাচগুলো রানিং চলছে। তোমাদের যাদের যাদের দরকার তা আমরা রিমাইন্ড করে দিই। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস, আপার প্রাইমারি সায়েন্স প্র্যাকটিস, এনএমজিএনএম ফাউন্ডেশন 2026, ডব্লিউবিকেপি 2026 ফাউন্ডেশন ব্যাচ। ঠিক আছে, এই সবগুলো কিন্তু এখনো আমাদের অ্যাপে ব্যাচেস গুলো কিন্তু রানিং চলছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কেউ জয়েন করতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন। আর এই 3টে ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন, টিডব্লিউএস একাডেমি আর টিডব্লিউএস স্মার্ট। কারণ যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ থেকে শুরু করে তার ডিটেলস, তার নোটিফিকেশন, তার জন্য কি ফ্রি ক্লাসেস আছে, তার জন্য কোনো ব্যাচেস আসছে কিনা, সব কিছু জানতে হলে কিন্তু এই 3টে চ্যানেলকে তোমাদের ফলো করতেই হবে। ঠিক আছে, চলো তাহলে আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখলাম। চ্যাপ্টার ভিত্তিক এএনএমজিএনএম এর বায়োলজি চ্যাপ্টার ভিত্তিক আরো ক্লাসেস পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা, আর লাইক করতে হবে ভিডিওটিকে। তাহলে আজকের সেশনটাকে এই পর্যন্তই রাখলাম। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।